ডিম তিতা লাগে কেন? এক্সপেরিয়েন্স আপনাদের যেমন হয় আমাদেরও তো হবে, কারণ আমিও তো কনজিউমার, ঠিক না? খলিল ভাই, যদি মডেল পোল্ট্রি ভিলেজ সম্পর্কে আমাদেরকে একটু স্টার্ট করতেন আপনার গল্পটা। পত্রিকায় নিউজ হয়ে যায় ব্রয়লার মুরগির চড়াও দাম, ডিমের দাম 2 টাকা বাড়লে চড়াও দাম, কিন্তু এর হিস্ট্রিটা তো আপনারা জানেন না। হিস্ট্রি জানি আমরা। তারা 5 টাকা প্রতি বার্ডে লাভ করতো, তারা এখন 55 টাকা পার বার্ড লাভ করা শুরু করছে। গায়ে ছেঁড়া জামা পরে খামার করে, আপনি ওই খামার চিন্তা করেন না। 3.5 কোটি টাকার প্রোডাক্ট, নেট প্রফিট হলো 44 লাখ টাকা। আমি যে দাওয়াত দিয়ে জীবাণু নিয়ে আসি, এটাকে আমরা বলতেছি কি, আমাদের ট্রেনিং এ জীবাণুকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। 3.5 কোটি টাকার অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার উৎপাদন করছে আমরা। হ্যালো বরিশাল, হ্যালো হ্যালো বরিশাল, হ্যালো হ্যালো বরিশাল, হ্যালো বরিশাল। আসসালামু আলাইকুম। প্রথমে 3টা নিউজ দিয়ে শেয়ার করি। বরিশালে অ্যান্টিবায়োটিক ছাড়াই ব্রয়লার পালন, কম ব্যয় লাভ বেশি। বরিশালে বিষমুক্ত মুরগির খামার। সো নিউজগুলো শুনে হয়তো বুঝতে পারছেন আজকে আমাদের টপিকটা কি হবে। ভেরি ইন্টারেস্টিং টপিক। আশা করছি আপনাদের অনেকের মনের টপিক। খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের আমাদের পডকাস্টটা। একজন স্পেশাল গেস্ট আছেন আমাদের সাথে, ওনাকে আমার দেখেই খুব ভালো লাগতেছে। চলুন আজকে আমাদের গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন ডক্টর ইব্রাহিম খলিল, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি, প্রাণী সম্পদ অধিদপ্তর, বরিশাল। সো আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েলকাম টু হ্যালো বরিশাল। আশা করছি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনি অনেকদিন ধরেই আছেন এই প্রাণী সম্পদ অধিদপ্তরে। আমরা আসলে আপনার যে প্রথমে যে নিউজগুলো বলেছি সেই নিউজের গল্পটা আমরা শুনবো। তো তার আগে আমরা একটু আপনার একটু যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আপনার পরিচয়টা একটু যদি বলতেন। হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই হ্যালো বরিশালকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। ছোট করে যদি আমার পরিচয় বলি, আমার নাম তো আপনি বললেনই, ডাক্তার ইব্রাহিম খলিল, প্রাণী সম্পদ অধিদপ্তরে কাজ করতেছি। আমার বড় হওয়া বরিশালে। আচ্ছা। বরিশালের মাটি বাতাস আমার মানে 5 বছর থেকে শুরু হয়েছে। ওকে, আমি আঞ্চলিক ভাষায় কথা বলি। আচ্ছা আচ্ছা। সো বরিশাল জেলা স্কুলে আমার পড়াশোনা ক্লাস 3 থেকে 10, এরপরে ইন্টারমিডিয়েট সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এরপরে আমার পড়াশোনা করার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি, এখানে 2008-7 সেশনে ভর্তি হই। ওখান থেকে আমি ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন 5 বছরের ডিগ্রি কমপ্লিট করার পরে একই ইউনিভার্সিটিতে এনিম্যাল অ্যান্ড পোলট্রি নিউট্রিশনের উপরে MS মাস্টার অফ সায়েন্স ওখান থেকে কমপ্লিট করি, এবং লাকিলি ওখান থেকে 2017 সালে কোর্স শেষ হয়, এবং আমি 2017 সালেই বাংলাদেশ সিভিল সার্ভিসে 35 ব্যাচে লাইভ স্টক ক্যাডারে জয়েন করি। এখানে জয়েন করার 3 বছর পরে আমি একটা স্কলারশিপ পাই, সেটা হলো ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক সার্ভিসেস এবং ইনফিনিট ইস্টার্ন মেডিটেরিয়ান পাবলিক হেলথ নেটওয়ার্ক, এটা হলো জর্ডান একটা এনজিও কোলাবোরেশনে একটা মাস্টার্স প্রোগ্রাম প্লাস ট্রেনিং প্রোগ্রাম। ওখানে গিয়েছিলেন? হ্যাঁ, আমি জর্ডানও গিয়েছি কনফারেন্স পারপাসে। আমার ঢাকাতে আমার ক্লাস হয়েছে, এবং অনলাইনে তখন আসলে COVID-19 সময়, সে সময় তো অনেক কিছুই অনলাইন বেসড হয়েছে, কিন্তু আমাকে জর্ডান যাওয়া হয়েছে। সো এটা একটা ট্রেনিং বেসড কোর্স প্লাস মাস্টার্স কোর্স। ট্রেনিং ছিল ফিল্ড ইপিডেমোলজি ট্রেনিং প্রোগ্রাম ফর ভেটেরিনারিয়ানস, 2 ইয়ার্স ট্রেনিং কোর্স, একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং কোর্স। পাশাপাশি চিটাগং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি আমাকে একটা মাস্টার্স ডিগ্রি দেয়, সেটা হলো মাস্টার্স ইন অ্যাপ্লাইড ভেটেরিনারি ইপিডেমোলজি। সো পড়াশোনা শেষে আবার বরিশালের ছেলে, আবার বরিশালে আমি বর্তমানে বরিশালে প্রাণী সম্পদ অধিদপ্তরে কমপ্লেক্সে আমাদের যে একটা রিজনাল অ্যানিমাল হেলথ ল্যাবরেটরি আছে, যেটাকে আপনারা বললেন ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি, জি, এখানে আমি সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত। সায়েন্টিফিক বিজ্ঞানী। অবশ্যই, ভেরি নাইস টু হিয়ার দ্যাট। তো ভিউয়ার্স, যেটা হচ্ছে যে আমরা প্রথমেই যে নিউজগুলো বলেছিলাম ওখানে আসলে চমৎকার একটা গল্প আছে। সবাই অলরেডি একটা বিষয় নিয়ে খুব কনসার্ন থাকি, পোলট্রি ইন্ডাস্ট্রিতে আমরা যে পোলট্রি যে ফুডটা খাচ্ছি এই ফুডের সেফটিনেস নিয়ে আমরা সবাই খুব কনসার্ন থাকি সবসময়। বিশেষ করে অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা সবারই সবসময় একটা জিজ্ঞাসা থাকে। সো এখানে আসলে খলিল ভাই অনেক বড় একটা কাজ করে ফেলেছেন ওনার টিমকে নিয়ে।
তো আমরা আসলে অ্যান্টিবায়োটিক ফ্রি যে পোলট্রি হতে পারে বা সেটার যে একটা মডেল হতে পারে, সেই কাজটাই উনি করে দেখিয়েছেন। এই গল্পটাই আজকে ওনার কাছ থেকে আমি শুনবো। সো খলিল ভাই, যদি মডেল পোলট্রি ভিলেজ সম্পর্কে আমাদেরকে একটু স্টার্ট করতেন আপনার গল্পটা। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি যেটা আমার পরিচয় পর্বে বলতেছিলাম যে আমি যখন ইপিডেমিওলজি কোর্স করে আবার বরিশালে ব্যাক করি, তখন ইন দ্য মিন টাইম আমাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জি। FAO ECTAT, এটা ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেসের যে আমাদের যে মেইন অফিস ঢাকাতে, সে পাশেই বসেন। ওনাদের একটা পরিকল্পনা ছিল U2C2 বারা মডেল পোলট্রি ফার্ম ওনারা সারা বাংলাদেশে পাইলট প্রজেক্ট হিসেবে করবেন। তারই অংশ হিসাবে ওনারা বরিশালকে সিলেক্ট করেন একটা পাইলটিং সাইট হিসাবে। সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে আমি যাতে যোগ্য খামারিদেরকে খুঁজে বের করি। তো আমার দায়িত্ব যখন আমি মাথায় পেতে নেই, প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে, রাইট? না প্রজেক্ট কোঅর্ডিনেটর না, আমি গল্পটা প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে বলতেছি না, কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলতে পারেন যে একজন মনিটরিং অফিসার। সো আমি যখন দায়িত্বটা নেই, আমার প্রথম কাজ হলো ফার্মার সিলেকশন। আচ্ছা। আমি বরিশালের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, কারণ খামারিদেরকে উদ্বুদ্ধ করতে চাই, একটা মডেল এস্টাবলিশ করতে চাই, আমাদেরকে তো আগ্রহী খামারিদেরকে খুঁজে বের করতে হবে। এটা তো ইম্পর্টেন্ট পয়েন্ট। অবশ্যই। সবাই তো আমার সাথে কাজ করতে চাইবে না। জি, জি। আমি প্রায় 43 জন খামারিকে পথে প্রান্তরে খুঁজে খুঁজে বের করি যারা আমাদের সাথে কাজ করতে চায়। সেখান থেকে শর্ট লিস্ট করার জন্য ঢাকা থেকে টিম আসে, মানে FAO খাদ্য কৃষি সংস্থা থেকে টিম আসে, এবং আমরা টিমের সাথে 43টা খামার ভিজিট করি বানারীপাড়া এবং বরিশাল সদর উপজেলায়। তারা 20 জন খামারিকে প্রাইমারি সিলেক্ট করে এবং একটা ট্রেনিং এর আয়োজন করে আচ্ছা। তাদের বাজেটে। এই ট্রেনিংটা খুবই ইন্টারেক্টিভ ট্রেনিং, কিন্তু সমস্যা হলো ট্রেনিং করার পরে আমার দায়িত্ব মনিটরিং অফিসার, কিন্তু আমার পক্ষে স্ক্যাটার্ড খামারের কারণে প্রত্যেক খামার ভিজিট করা ইটস ভেরি ডিফিকাল্ট। আমার নিশ্চয়ই রেগুলার ডিউটি থাকবে, নিশ্চয়ই অফিসের কাজ থাকবে। তখন খামারিদের মধ্য থেকে, যেটার গল্পটা আমরা মডেল পোল্ট্রি ভিলেজ বলতেছি, এক খামারি বলতেছে, স্যার এটা তো অনেক গুড টেকনিক, আমি এখন অ্যান্টিবায়োটিক ফ্রি পালন করতে পারি। ওর নাম শাওন সর্দার। আমরা কি আমার খামারিদের, এই গ্রামের খামারিদেরকে ট্রেনিং দিতে পারি না? আমি যে ভেরি গুড অ্যাপ্রোচ। সো আমরা ডিসাইড করি যে আমরা তাহলে একটা গ্রামকে মডেল করে দিই, আচ্ছা। এবং আমরা নাম দিলাম মডেল পোল্ট্রি ভিলেজ। আচ্ছা, আচ্ছা। এই সেই গল্প শুরু। মডেল পোল্ট্রি ভিলেজের ট্রেনিং দিব, ট্রেনিং বাজেট, খাদ্য কৃষি সংস্থা যে ট্রেনিং আয়োজন করছে সেরকম ট্রেনিং আয়োজন করার জন্য ডেফিনেটলি বাজেট লাগবে, রাইট। সো আমরা তো, সেই বাজেট আমার নাই, কিন্তু একটা আইডিয়া মাথায় আসছে, শুধু বাজেটের কারণে থেমে যাব এটা তো হতে পারে না। সো মাইট বি দেয়ার হ্যাভ এ ওয়ে। সো আমরা সার্চ করলাম কি করা যায়। তো আমরা পরামর্শ করলাম যে স্যার, আমাকে জানাইলো খামারি, স্যার আমাদের গ্রামে 10 জন খামারি আছে, আপনি শুধুমাত্র আসেন, আমরা ব্যবস্থা করব। ওকে ফাইন। খামারির উঠান মাঠে আয়োজন করা হইলো। খাবারের জন্য কি ব্যবস্থা হবে আমরা খাদ্য কৃষি সংস্থাকে জানালাম যে খামারিরা আগ্রহ প্রকাশ করতেছে, আপনারা কি কোনো বাজেট দিতে পারবেন? বলে যে এটা তো একটা প্রসেসের ব্যাপার, প্রসিডিউরের ব্যাপার, এই মুহূর্তে তো সম্ভব না। তবে হ্যাঁ, আপনার আগ্রহের কারণে ওনাদের একজন এমপ্লয়ি ডাক্তার কামরুন নাহার, উনি বললেন যে আমি এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন সিনিয়র স্যার ডক্টর আবু জর সিদ্দিকী, উনি বললেন যে আমরা আপনার গ্রামে আসবো, আপনারা আয়োজন করেন। এবং হ্যাঁ, কারণ যেহেতু ওনারা আমার থেকে বেশি এক্সপার্ট, ঠিক না? ওনারা তো ট্রেনার ছিলেন, আমাদের ট্রেনার ছিলেন। সো ওনারা যখন আসলেন, খামারিদেরকে একেবারেই মাঠে, খোলা মাঠে তাদেরকে নিয়ে বসলাম, তাদের নিয়ে ট্রেনিং কন্ডাক্ট করলাম। নতুন 10 জন খামারি, এইখানে 2-3 জন খামারি ছিল যারা কখনো ফার্মিংই করে নাই। দ্যাট উইল বি দ্য স্টার্টিং পয়েন্ট অফ দেম। সো ওনারা ট্রেনিং করাই গেলেন, কন্টিনিউয়াস মনিটরিং চলতে রইল। আরো খামারি আগ্রহ, একজন খামারি দিয়ে আরেকজন খামারি কিন্তু ইনফ্লুয়েসড হয়। তারা তো একই গ্রামের, হয় আত্মীয়, নয় বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী। তুই কিরকম ফার্মিং করিস, আমার একটু দেখাতো, আমার একটু শিখাই দিত। তো তারা দেখতেছে যে এটা অনেক প্রফিটেবল। আমরা কন্টিনিউয়াসলি রেকর্ড কিপিং করা শুরু করলাম। কারণ আমি যেহেতু বললাম আমি ইপিডেমিওলজি ব্যাকগ্রাউন্ডের, আচ্ছা, আমি ভেটেরিনারি মেডিসিন গ্রাজুয়েশন, এপিডেমিওলজি আমার হায়ার স্টাডিজ, যেহেতু আমার ডাটা অ্যানালাইসিস ব্যাপারটা আমার জানা আছে।
সো আমি এটা গুরুত্ব বুঝলাম এবং আমি ডাটা রেকর্ড কিপিং আসলে খামারি ট্র্যাক করতে হবে তো, আচ্ছা, কারণ দিন শেষে কথা বলবে তো তথ্য, ডাটা অ্যানালাইসিস। Exactly. আলটিমেটলি তো আর আপনি কোনোভাবেই প্রুভ করতে পারবেন না যে এটা হচ্ছে সাকসেসফুল মডেল। তো খামারি কিন্তু ইনফ্লুয়েন্সড হওয়া শুরু করলো এবং তারা কিন্তু এই রেয়ার ফলো করলো। রেয়ার ফলো করার কারণে যে ঘটনা ঘটলো, যে তারা দেখতে পাইলো যে আমরা যদি এই ট্রেনিংয়ের শিক্ষা জ্ঞানটা ফলো করতে পারি, আমরা 12টা সিম্পল বায়োসিকিউরিটি শিখাই, তাহলে আমাদের কয়েকটা জায়গায় বেনিফিটেড। এবং আমরা 2 বছর ডাটা অ্যানালাইসিস করে দেখলাম যে খামারি যারা 5 টাকা প্রতি বার্ডে লাভ করত, তারা এখন 55 টাকা পার বার্ড লাভ করা শুরু করছে। এবং আরেকটা বিষয় আমরা হিসাব করে দেখলাম, এই 10 জন খামারি প্রায় 2 বছরে 3.5 কোটি টাকার অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার উৎপাদন করছে। ওকে। এখন এই প্রজেক্টে আপনি যে প্রশ্নটা করলেন আমাকে, যে মডেল পোল্ট্রি ভিলেজের অ্যাসপেক্টটা কি, দেখেন এই আমি একটু জাস্ট মাঝখানে বলি, ভাইয়াকে আমি যে কোশ্চেনটা করেছি বা যে গল্পটা ভাইয়া শেয়ার করতেছে, এটা এই যে প্রজেক্ট বা এই যে পোল্ট্রি ভিলেজ, এই যে কাজটা উনি করেছেন বা করছেন বা কেন করা লাগতো, কারণ আমরা তো সবাই মুরগি কিনতেছি বাজার থেকে, ডিম কিনতেছি, খাইতেছি, কেন লাগবে? এটার অন্যতম বড় কনসার্ন কিন্তু আমাদের এখন সমাজে এটা চলতেছে, সবাই কিন্তু এটা নিয়ে অনেক চিন্তায় আছে যে আমি যে খাবারটা খাচ্ছি, যে মাংসটা খাচ্ছি, মুরগির মাংসটা, যে ডিমটা খাচ্ছি, সেই ডিমটা সেফ কিনা, এটা নিয়ে অনেক কথা উঠতেছে, বিভিন্ন পেপার পত্রিকা আসতেছে। এটা থেকেই গেট রিড অফ হওয়ার কিন্তু একটা চমৎকার একটা সলিউশন ভাইয়া নিয়ে আসছেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে এবং সবাই অনেক অনেক উপকৃত হবেন। সো আমরা আবার গল্পে ফিরে যাই। ধন্যবাদ। একটা টার্ম বলতেছি আমি, জি। অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। ওকে। এটাকে বাংলা বলে জীবাণু প্রতিরোধী ব্যাকটেরিয়া। আচ্ছা। অর্থাৎ আমাদের আমরা যেমন বেঁচে আছি, তো বিভিন্ন ধরনের জীবাণু কিন্তু এই পৃথিবীতে বেঁচে আছে। হ্যাঁ, রাইট। আমরা যেমন বেঁচে থাকতে চাই, জীবাণু কিন্তু বেঁচে থাকতে চায়। এটা তার অধিকার, আমার অধিকার যেমন বেঁচে থাকা, তার অধিকার তার বেঁচে থাকা, হুম। তার বংশবৃদ্ধি করা। জি। কিন্তু কোনো কোনো সময় ওই জীবাণুর বংশবৃদ্ধি আমার ক্ষতির কারণ হয়ে হুমকির দাঁড়ায়। কারণ হয়ে দাঁড়ায়। আবার সব জীবাণুই আমার জন্য ক্ষতিকর না। কিছু জীবাণু আমাকে অনেকভাবে হেল্প করে, ভালো, রাইট। আর কিছু জীবাণু আমাকে ক্ষতি করে। এখন যে ক্ষতিকর জীবাণুগুলা, বিশেষ করে ব্যাকটেরিয়াগুলাকে আমরা মারার জন্য আমরা একটা অস্ত্র পেয়েছি, সেটার নাম হলো অ্যান্টিবায়োটিক। 1929 সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কারের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। হ্যাঁ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচন্ড আহত সৈনিকরা একটু আহত হলেই মারা যাইত। যখন উনি এটা আবিষ্কার করলেন, দেখলেন ম্যাজিকের মতো তার যে ঘা শুকিয়ে যাচ্ছে। সেই ছিল যাত্রা শুরু। কিন্তু ওই বিজ্ঞানী তখন বলে গেছেন, মানুষ যদি এটা সঠিক ব্যবহার না করে, এটাই আমাদের জন্য বড় একটা হুমকি হয়ে বড় দাঁড়ায়। হুমকি হয়ে দাঁড়াবে। রাইট। এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের সাথে ব্রয়লার উৎপাদনের কি সম্পর্ক? আপনার প্রশ্ন তো এটা। দেখেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা কিভাবে ক্যারি করে? জীবাণু যেমন বাঁচতে চায়, সে তার নিজের শরীরের ভিতরে, জীবাণুর ভিতরে সে এমন একটা মেকানিজম করে যেটাকে বলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিন। জিন তৈরি করা। আচ্ছা। সে নিজের জিন তৈরি করে। ওই জিনটা যদি থাকে, তাহলে স্পেসিফিক কোনো অ্যান্টিবায়োটিক তাকে মারতে পারবে না। সে নিজেকে বাঁচানোর জন্য এই টেকনিকটা অবলম্বন করছে, আল্লাহ তাকে সেই সুযোগটা দিচ্ছে। এখন যখন আপনি যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, তখন এই অ্যান্টিবায়োটিকের সম্পর্কে একটা মেসেজ কিন্তু ওই ব্যাকটেরিয়া থাকবে, একদম। সে ইজিলি জিনটা ক্যারি করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে কি মানে আমরা তো ব্রয়লার বা পোল্ট্রি নিয়ে কথা বলতেছি, আমাদের তো আমরা আমরাও তো আসলে মানুষ যেভাবে অ্যান্টিবায়োটিক ইনটেক করতেছে, তো এটা নিয়েও তো একটা বড় কনসার্ন। আমরা তো সবাই শুনতেছি, বলতেছে যে না, আমাদেরও অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অনেক সাবধানী হইতে হবে বা এরকম। তো বিষয়টা কিন্তু সেম টাইপেরই, রাইট? মানে অ্যান্টিবায়োটিকের পোল্ট্রির ক্ষেত্রে যথেচ্ছ ব্যবহার, সেটাও তো এই একইভাবেই আর কি এখানে resistance আরেকটা হয়ে যাচ্ছে পয়েন্ট আর আছে। কি। অ্যান্টিমাইক্রোবিয়াল, আমরা যে আজকে গল্পটা বলতেছি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিন বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, কি ঘটনা ঘটতে পারে এটা আমরা বুঝতে পারতেছি। সামান্য একটা ইনফেকশনে, আমার হাতে ঘা পচনে আমি মারা যাব, কিন্তু ডক্টরের প্রেসক্রিপশনের অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না, করতেছে এটা না। আমরা বুঝতেছি। Right. কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হওয়ার আরো অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো যে আমরা ঠিকমতো ডোজিং মেনটেন করতেছি না, রাইট। সময় আন্ডার ডোজ, ওভার ডোজ। টাইম আমরা নিজেদের মতো করে ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক
খেয়ে ফেলতেছি, একদিন খেয়ে আর পরের দিন খাচ্ছি না, সুইচ করতেছি, অনেকগুলো কারণ আছে। আরেকটা কারণ হতে পারে ফুড চেইনের মাধ্যমে অ্যান্টিমাইক্রো রেজিস্ট্যান্স আসতে পারে। এখন ব্রয়লার বা মিট এটা কিন্তু ফুড চেইনের অংশ। এখন যদি খামারিরা যথেষ্ট অ্যান্টিবায়োটিক ব্রয়লারে ব্যবহার করে, প্রয়োজন নাই, তাহলে কিন্তু ফুড চেইনের অংশ হিসাবে ওই রেজিস্ট্যান্স জিন আমার মধ্যে আসতে পারে, অথবা অ্যান্টিবায়োটিকের রেসিডিউ আমার শরীরে আসতে পারে, যেটা আমার হুমকি। এই হুমকিকে প্রতিহত করার জন্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মী হিসাবেই আমাদের উদ্যোগ মডেল পোল্ট্রি ভিলেজ। এই জন্য বলতেছিলাম যে এই যে মহামারী বিষয়টা, এখন দেখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের আমি কর্মী, আমি কিন্তু একজন মানুষও। আমি শুধুমাত্র অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে কাজ করি তা না, আমি কিন্তু হিউম্যান ওয়েলফেয়ারের কনসার্ন আমার আছে। রাইট, কোরিলেটেড। আমি নিজে তো মানুষ, এবং এটা এই যে পুরো কনসেপ্টটাকে এটাকে বলে ওয়ান হেলথ, অর্থাৎ আপনি অ্যানিমেলের স্বাস্থ্য আর মানুষের স্বাস্থ্য আলাদাভাবে দেখার সুযোগ নেই, এটা মিলে একটা স্বাস্থ্য। আপনি জেনে অবাক হবেন, একটা রোগের নাম আছে জুনোটিক ডিজিজ। জুনোটিক রোগ হলো মানুষ থেকে প্রাণীতে, প্রাণী থেকে মানুষে। এই যে কোভিড-19 কথা বলতেছি, এটা কি বলে জেনেটিক ডিজিজ, কারণ এটা কিন্তু প্রাণী থেকে মানুষে আসছে। হান্টা ভাইরাস তো, রাইট? হান্টা ভাইরাস, অনেক ধরনের ভাইরাস আছে, এমনকি এই যে জলাতঙ্ক। দেখেন, আপনি যদি শুধু হিউম্যান হেলথ নিয়ে কাজ করেন, সেখানে 60 থেকে 70% রোগ আছে পৃথিবীতে। এই পৃথিবীতে যত জীবাণু আছে, যত রোগ সৃষ্টিকারী জীবাণু আছে, তার থেকে 60 থেকে 70% রোগ হলো জেনেটিক ডিজিজ। তার মানে আপনি যদি ওয়ান হেলথে কাজ না করেন, আলটিমেটলি মানুষকে আপনি ভালো রাখতে পারবেন না। আপনাকে হিউম্যান হেলথের পাশাপাশি অ্যানিমেল হেলথ নিয়ে কনসার্ন, যদি সে সুস্থ না থাকে আপনিও অসুস্থ হয়ে যাবেন। কেন মডেল পোল্ট্রি ভিলেজ? তাহলে এখানে 4টা পয়েন্টে কাজ করতেছি আমরা। নাম্বার 1 পয়েন্ট, আপনার খামারিকে বাঁচানোর দায়িত্ব আমার খামারিকে বাঁচানোর দায়িত্ব আমার, কারণ প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মী হিসাবে এটাই তো আমার দায়িত্ব। আমি একটা স্টেটমেন্ট আমাকে বলতেই হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ওনার শাসন আমলে উনি খুবই টেনশনে থাকতেন, হ্যাঁ জানি, যে আমার শাসন অবস্থায় কোনো একটা প্রাণী বা কোনো একটা মানুষ কষ্টে আছে কিনা, যদি থাকে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে। এখন আমি প্রাণী সম্পদের একজন কর্মী, মানে আমি কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই শাসনের জন্য যেমন ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসিত হবে, আপনার জুরিসডিকশনে, কিন্তু আমার জুরিসডিকশনে কিন্তু আমার অ্যানিমেল হেলথ ভালো না থাকলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে। আমি কিন্তু এই জায়গার দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। তো এখানে আমার কনসার্নের বিষয় কি, আমার খামারিকে আমার বাঁচাইতে হবে। বাংলাদেশের খামারগুলো কেমন হয় আপনারা হয়তোবা জানতেও পারেন, নাও জানতে পারেন। খামারের সাথে সংশ্লিষ্ট থাকলে আপনি জানবেন, না হলে জানবেন না। আপনারা প্রায় সময় দেখেন ব্রয়লার মুরগির দাম যদি 5 টাকা বাড়ে, পত্রিকায় নিউজ হয়ে যায় ব্রয়লার মুরগির চড়াও দাম, ডিমের দাম 2 টাকা বাড়লে চড়াও দাম। কিন্তু এর হিস্ট্রিটা তো আপনারা জানেন না, হিস্ট্রি জানি আমরা, কিন্তু আমাদের কাছে তো সংবাদ মাধ্যমে শুনে না কেন বাড়ানো হইলো। প্রতিটা জিনিসের দাম বাড়ে, কিন্তু খামারির কাছে অনেক সময় কিছু নলেজ গ্যাপ থাকে। খামারিরা সবসময় আমাদের কাছে আসে না বা জানেন না মেসেজটা গ্যাপ কি, কিভাবে ফার্মিংটা শুরু হয়। ধরেন বাসায় একজন বেকার ছেলে আছে বা একটা মেয়ে আছে, কিছু একটা করতে হবে, এখন পরামর্শ করে যে দেখো আমার বাসায় একটু জায়গা আছে, আমি কি করতে পারি। সে এমন একজনের সাথে পরামর্শ করতেছে, সে হলো ডিলার, অ্যানিমেল হেলথের ডিলার। এখন তাকে তার যতটুকু নলেজ, সে যে খারাপ চাচ্ছে তা বলতেছে না, তার যে নলেজ তাকে বলে এই তুই মুরগির ফার্ম কর। আমি তো ভাই এগুলো বুঝি না। আরে ভাই তোর ভাই ব্রাদার আছে না, আমি তোদেরকে শিখাই দেবো। সে তাকে বলে এবং তার ঘরটা তৈরি করে এবং তাকে একটা ডোজিং লিখে দেয়, প্রথম দিন থেকে 7 দিন এই অ্যান্টিবায়োটিক খাওয়াবো, 7 থেকে 15 দিনে এই অ্যান্টিবায়োটিক খাওয়াবো। এটা কি বড় একটা জিনিস এই ব্রয়লার এই প্রসেসের, এই চাষের? না, মানে সে বলে দেয় যে, কারণ জানে তাকে তো অন্যান্য টেকনিক সে জানে না, কিভাবে জীবাণুটা আসতে পারে। খামারে তো এটা জানে না। সে ভাইয়ের কাছে গেছে পরামর্শ, ভাই 10 জনকে যেভাবে পরামর্শ দেয় সেভাবে পরামর্শ দিয়ে দেয়। এখন প্রথমেই ওই লোকটা ওই খামার ইন্ট্রোডিউস হলো কি অ্যান্টিবায়োটিকের ব্যাপার। সে জানে অ্যান্টিবায়োটিক, যে এটা অ্যান্টিবায়োটিক এটা সে জানে না। সে জানে এটা একটা খাবার। সে কি জানে এটা একটা খাবার, মানে মুরগি পালতে হলে এটা আমাকে দিতে হবে। কারণ সবাই কি উচ্চশিক্ষিত খামারি? তারা শুরু করে প্রথম দিন থেকে। এখন কি হয়, আপনার খামারটা, নতুন যে খামারটা, এটা তো ডিজিজ ফ্রি ছিল, কোনো রোগ ছিল না। তো প্রথম 2-3 ব্যাচ ভালো হবে না, কারণ জীবাণুই তো নাই, ভালো তো হবেই। এরপরে বিভিন্ন কারণে কন্টামিনেট হয়ে যায়।
ও, তখন তখন খামারি প্রথম 2-3 ব্যাচ লাভ করে। এই কন্টামিনেশনটা কিভাবে হয়? আমি বলতেছি, খামারে 2-3 ব্যাচ লাভ করে, লাভ করার পরে হঠাৎ করে তার ডিজিজে আক্রান্ত হয় কন্টামিনেশনের কারণে, এরপরে সে লস করে। কন্টামিনেশন কিভাবে হয়? ধরেন, জীবাণু তো খালি চোখে দেখা যায় না, জীবাণু আপনার হাতের মাধ্যমে, আপনার পায়ের মাধ্যমে, আপনার ভেহিকেলের মাধ্যমে, আপনার ভিজিটরের মাধ্যমে আপনি খামারের মধ্যে আসার ব্যবস্থা করে দেন। যেমন আপনি মনে করেন খামারি, আপনি বাজারে গেলেন, ওই জুতো পরে আপনি খামারে প্রবেশ করলেন, জীবাণু আপনার খামারে ঢুকলো না? একজন ভিজিটর আসলো, সে ওই জুতো নিয়ে ঢুকলো, জীবাণু কে নিয়ে আসলো? আপনি নিয়ে আসলেন। এখন যখন লস করে, কয়েক ব্যাচ লসে চালানোর পরে তো আর চালাইতে পারে না। যখন বাজারে মার্কেট প্রাইসটা ড্রপ করে, সে লস করে। আর কোনো কারণে যদি মার্কেটটা হাই হয়, তখন সে প্রফিট করে। এইভাবে করে সে বছরখানেক চালায়, কিন্তু দেখে যে যোগ বিয়োগ করে তার লাভের খাতায় আসতেছে না, 5 টাকা 3 সে টাকা। সুইচ করে। সুইচ করার পর তার শেডটা তো পড়ে থাকে, মানে ঘরটা তো পড়ে থাকে, তখন আরেকজনের কাছে এটা বিক্রি করে অথবা ভাড়া দেয়। নতুন খামারি তৈরি হয়, আবার সুইচ করে, মানে খামার টোটালি বন্ধ হয় না, কিন্তু খামারি টিকে থাকে না। এখন এই যে তাদের গ্যাপটা কোথায় হচ্ছে, কেন তারা লাভ করতে পারতেছে না? কারণ হলো, তারা জানে না জীবাণুকে আসা আমি প্রতিহত কেমনে করতে পারি। সে জানে না আমি যে দাওয়াত দিয়ে জীবাণু নিয়ে আসি, এটাকে আমরা বলতেছি কি, আমাদের ট্রেনিং এ জীবাণুকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। সে যখন একটা নোংরা খাদ্য পাত্র পানি পাচ্ছে, সে তার ব্রয়লার মুরগি বা মুরগিকে খাবার দেবে, সে জীবাণু আক্রান্ত হবে না? সে পরিষ্কার করতে নিয়ম যায় না। তার খামারের চারিদিকে কোনো বেড়া নাই, কুকুর বিড়াল অন্য মুরগি থেকে নিয়ে এসে তার জীবাণু দিবে না, তাহলে এই খামারে কিভাবে লাভবান করবে? আর ওই যে ভদ্রলোক যিনি কিনা ডিলার, যে লিখে দিয়েছিলেন, সে কি করে, ওর তো অত টাকা নাই, বলে ফিড আমি বাকিতে দেবো, বাচ্চা আমি বাকিতে দেবো। ডিম তিতা লাগে কেন? হ্যাঁ। এক্সপেরিয়েন্স আপনাদের যেমন হয় আমাদেরও তো হবে, কারণ আমিও তো কনজিউমার, ঠিক না? সো এটার পিছনে কারণ হলো, যদি কোনো খামারে ধরেন আজকে স্পেসিফিক কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন টিলমাইকোসিন অথবা অ্যানথেলমিন্টিক কিছু, তো এইগুলো যদি ইউজ করে এবং পরের দিনে যদি ডিম বিক্রি করে, তো ওই ঔষধের প্রভাবের কারণে ডিমটা তিতা লাগতে পারে। এটা তো অবশ্যই এটা একটা আমার reason। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের সায়েন্টিফিক পরিচিতি বলা আছে, আপনি যদি আপনার খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাকে উইথড্রল পিরিয়ড বা প্রত্যাহার কাল মেনটেন করতে হবে। অর্থাৎ কোনো কোনো অ্যান্টিবায়োটিকের 7 দিন, কোনো কোনো অ্যান্টিবায়োটিকের 10 দিন প্রত্যাহার কাল। ধরেন একটা গরুকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলো, আপনি 7 দিন 10 দিন ওই দুধ খেতে পারবেন না, কারণ ওটা খাওয়া আর ওই অ্যান্টিবায়োটিক খাওয়া একই কথা। এবার আপনি কোনো ডিমের খামার অসুস্থ হয়েছে, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিছে, আপনি 7 দিন 10 দিন ওই ডিম খেতে পারবেন না। ও আচ্ছা। ব্রয়লার মুরগিতে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, আপনি 7 থেকে 10 দিন মুরগিটাই খেতে পারবেন মুরগিটাই না। খেতে পারবেন না। না আসলে গল্পটা স্যার উনি আমাদের সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, সেজন্য আমি স্যার মেনশন করলাম। স্যার এটা ঠিকই বলেছেন যে আমাদের বাংলাদেশে এরকম মেল প্র্যাকটিস হয়, কিন্তু বাংলাদেশের বাস্তবতাও নিউজিল্যান্ড থেকে ডিফারেন্ট। আমাদের খামারিদের অবস্থা খুবই শোচনীয়, যেটা আমরা জানি। ওই যে বললাম 200 মুরগির খামারি, এখন কোনো কারণে সে জানে না যে কিভাবে জীবাণুকে আসতে দিব না, এটা সে জানে না, এবং আমাদের কাছেও আসে নাই, বা আমরা তাদেরকে শিখাইতে পারি নাই। এখন রোগে আক্রান্ত হয়ে গেছে, বা কোনো একজন বড় ভাইয়ের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের ব্যাপারে পরিচিত হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক সে খাওয়াচ্ছে, সে জানেও না, কিন্তু এই যে প্রত্যাহারকাল মেনটেন করতে হবে সে জানেও না, সে তো নর্মালি বাজারজাত করবে। দেখো এখন যদি বলে যে এই ব্রয়লার মুরগি সে বিক্রি করতে পারবে না, তখন সে কোথায় যাবে? এখন যেমন নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতে কি হয়, খুরা রোগের নাম শুনছেন? খুরা রোগের মতো রোগ যদি কোনো ক্যাটেল হার্ডে দেখা যায়, নিয়ম হলো যত গরু আছে, 1000 গরু থাকলে 1000, 5000 থাকলে 5000, সব মেরে ফেলো। এখন যদি আপনি বলেন বাংলাদেশের কোনো একটা খামারে খুরা রোগ হলে এখানে 500 গরু মেরে ফেলো, এটা তো বাস্তবতা একটু চিন্তা করেন, বাস্তবতা একটু চিন্তা করেন। এই জন্য আমরা সবসময়, স্যার ঠিকই বলছেন, ইটস এ সায়েন্টিফিক, কিন্তু অনেক সময়
সায়েন্টিফিকের সাথেও বাস্তবতার সাথে হ্যাঁ, কোরিলেট করতে হয়। আমাদের এই জায়গাটাই আমরা কাজ করতেছি মডেল পোল্ট্রি ভিলেজ। দেখেন মেইন বিষয়টা তো ট্রেনিং। হ্যাঁ, দেখেন আমি আরেকটু গল্পটা একটু সামনে নেই। দেখেন এখানে খামারে কিন্তু 200 মুরগির খামারি আছে। গায়ে ছেঁড়া জামা পরে খামার করে। আপনি ওই খামার চিন্তা করেন না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে খামার যারা আছে তারা অনেক শিক্ষিত, অনেক বেশি ওয়েল ইকুইপড। আর এই খামারে কি ছেঁড়া গেঞ্জি পরে খামার করে একা 200 মুরগি, 500 মুরগির প্রান্তিক পর্যায়ে খামারি। ঘরের পাশে ছোট্ট, তাকে যদি বলি যে জীবন ব্যবস্থাপনা, পালন ব্যবস্থাপনা উন্নত করার জন্য আপনাকে এই জিনিস করতে হবে, কন্ট্রোল শেড বানাইতে হবে। কন্ট্রোল শেড মানে কি? এমন ভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে এখানে জীবাণু আসতেই পারে না, সেটা তার পক্ষে ফিজিবল না। এখন তাকে তার এক্সিস্টিং ক্যাপাসিটির মধ্যে আমি সিম্পলি তাকে বলি যে আপনি চারিদিকে একটা নেট দিয়ে একটা বেড়া দেন ভাই, একটু কাহরে বাহাইতে প্রবেশ করতে মানে ভিতরে প্রবেশ করতে দিবেন না, একটু আলাদা জুতো ব্যবহার করেন, খাদ্যপাত্র পানিপাত্র সঠিকভাবে পরিষ্কার করেন, একটু সাবান দিয়ে পরিষ্কার করেন বা একটু জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করেন। সিম্পলি তার চিন্তা করেন- অ্যাপ্রনও পড়া লাগে? না, আমি তাদেরকে অ্যাপ্রন কঠিন করি না তো, কঠিন করেন না? না আমি জাস্ট রিয়েলিটির তার সঙ্গে হাত, তাল রেখে। কারণ আমি তাকে যদি ওই যে ইন্ডাস্ট্রি লেভেলের ফার্মিং এর কথা বুঝাতে যাই, হ্যাঁ, দেখেন তাকে যদি বলে জীবাণু, সে জীবাণু কি বুঝবে? তাকে কিভাবে বুঝায় জানেন? তার হাতে দেই মরিচের গুঁড়া, দিয়ে মরিচের গুঁড়া বলেন তো একটু হাতে একটু ঘর্ষণ করেন তো, হ্যাঁ, এবার চোখে লাগান। এখন না না চোখে দেওয়া যাবে না, কেন? চোখে দিলে চোখ জ্বল। তাহলে কি করতে হবে? সে বলে পানি দিয়ে ধুই। আচ্ছা পানি দিয়ে ধুই, এবার চোখ টাচ করেন তো, না না এখনো দেওয়া যাবে না, কারণ এটা মরিচের গুঁড়া, পানি দিয়ে হাত ধুলেও থাকতে পারে। তাহলে সে বলে তাহলে কি করতে হবে? বলে সাবান দিয়ে হাত ধুতে হবে। এবার সাবান দিয়ে হাত ধুয়ে সে চোখ টাচ করতে পারবেন ইজিলি। দেখেন আমরা যখন খামার করতে যাই, খাদ্যপাত্র পানিপত্র যে জিজ্ঞেস করি যে পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার, কিন্তু এখানে কিন্তু এখনো জীবাণু থাকতে পারে যদি না আপনি ডিসইনফেক্টেন্ট সাবান জাতীয় কোনো জিনিস ব্যবহার না করেন। দেখেন কোরিলেশনের জায়গাটা কোথায়? অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটা কি তারা বুঝবে? তাদেরকে কি ফর্মুলাতে বুঝায়? তার হাতে লিপস্টিক লাগাই দিই এবং গোপনে গোপনে বলি কি ট্রেনিং ভেন্যুতে যারে মন চায় একটু হাত হ্যান্ডশেক করে আসেন। অন্যরা জানে না তার হাতে কি লাগানো আছে। যার সাথে হ্যান্ডশেক করে তার সঙ্গে একটা লিপস্টিক মার্ক লেগে থাকে না, তখন যার সাথে হ্যান্ডশেক করে সবাইকে সামনে নিয়ে আসে, বলে আপনার হাত দেখান তো। সবাই দেখে যার সাথে হ্যান্ডশেক করছে লিপস্টিক লেগে রয়েছে। তখন আমরা কিছু ট্রেনিং এর মধ্যে ফান করি, সাবধান আজকে 22-এ যাওয়ার আগে কিন্তু ভালোভাবে হাত দিয়ে যায়, নাহলে কিন্তু ভাবি রাগ করবে এই লিপস্টিক তো আমার না। ফানি মুড, ফানি অ্যাক্টিভিটিস। তখন তাদেরকে বোঝানো হয় দেখেন জীবাণু তো খালি হাতে দেখা যায় না, কিন্তু আপনার হাতের মাধ্যমে জীবাণু কিভাবে সংস্পর্শে, আপনি যদি এটা দিয়ে খাদ্যপাত্র ধরেন জীবাণু আপনি না দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। সো এই লোকগুলোকে এইভাবে বুঝাইতে হবে। এখন যদি আমি সায়েন্টিফিক প্রেজেন্টেশন স্টাইলে বুঝাই, তারা কি কোলেট করতে পারবে? যে ঘটনাগুলো ঘটছে এই আমার মডেল পোল্ট্রি ভিলেজে, তখন যখন তারা এটা ক্লিক করছে যে আমি যদি আমার জায়গাটা ঠিক রাখতে পারি, বাজারের দাম তো কম বেশি হবে বিভিন্ন কারণে, এটা তো আমাদের হাত নেই, বাজার নিয়ন্ত্রণের হাত কি আমার আছে? খামারের কি আছে? সো আমি লস করব না। আপনি জানেন খামারি আমাকে বলে কি যে 200 মুরগি পাললে স্যার 10 থেকে 15,000 টাকা লাভ করবি, চ্যালেঞ্জ দিলাম। এই খামারি 2000 মুরগি পেলে একজন খামারি হাইয়েস্ট 25টা ব্যাচ শেষ করছে অ্যান্টিবায়োটিক ছাড়া, 2000 মুরগি করে পালে, হাইয়েস্ট 1.5 লাখ টাকা লাভ করছে। 2000 মুরগি কিন্তু বেশি মুরগি না। এবং এখানে আমরা দেখাইলাম আমাদের এই 2 বছরে 9 জন খামারি টোটাল 89টা ব্যাচ শেষ করছে অ্যান্টিবায়োটিক ছাড়া। তার প্রোডাক্ট ভ্যালু 3.5 কোটি টাকার প্রোডাক্ট ভ্যালু। আমাদের সাকসেসের জায়গাটাই এইটা যে অন্ততপক্ষে আমরা কম্পারেটিভলি বেটার 44 লাখ। হ্যাঁ না এটা কম্পারেটিভলি বেটার প্রোডাক্ট আমরা মানুষকে পৌঁছে দিতে পারতেছি। 3.5 কোটি টাকার প্রোডাক্ট, আর নেট প্রফিট হলো 44 লাখ টাকা। সেই Net লাভের দিক profit থেকেও হ্যাঁ 44 লাখ টাকা বেনিফিট করছে। এখন দেখেন আমরা SDG 1 কে কভার করি, SDG 2 কে কভার করি, SDG 3 কে কভার করি। আপনি আমাদের পরিকল্পনা শুনে এটা কেন মডেল? আপনি বেকারত্ব দূর করতে পারবেন, আপনি পাবলিক হেলথ এনশিওর করতে পারবেন, Right. আপনি এনভায়রনমেন্টাল যে কন্টামিনেশন এটা দূর করতে পারবেন, আপনি ডিজিজ স্প্রেড কম করতে পারবেন, মানে কম হয়ে যাবে। মানে এই একটা জায়গার সাথে কিন্তু অনেকগুলা সম্পর্কিত। একটা গ্রামে 20-25 জনের বেশি পোল্ট্রি খামারি থাকে না, ব্রয়লার খামারি থাকে না। আমরা ওই গ্রামকে
একজন খামারিকে আমরা রাখবো না যারা অ্যান্টিবায়োটিক দিয়ে পালে, আর রাগ করে বা শাস্তি দিয়ে না, তাদেরকে বুঝায় আমরা আগামী 23 তারিখ যাচ্ছি, আমাদের 10 জন আমরা অলরেডি তাদেরকে কনভার্ট করতে পারছি। এই খামারে 4টা করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতো প্রতি ব্যাচে, এখন তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে না, এবং আমরা আরো 20 জনকে অন্তর্ভুক্ত করতেছি এই গ্রামে। সো এই জায়গাগুলো কিন্তু এক জায়গার না, এই জায়গাগুলো কিন্তু অনেক জায়গায় বিস্তৃত। আমরা যদি মানে ব্যাকটেরিয়াকে ঢুকতে প্রতিহত করতে পারি, তাহলে তো আমার অ্যান্টিবায়োটিক দরকার ও নেই। প্রোটেকশন নিয়ে অনেক বেশি আপনাদের হ্যাঁ, কাজ করতে এবং হচ্ছে। আপনাকে একটা মজার জিনিস বলি, মানুষ যেটা জানে না, মানুষ মনে করে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে। ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে না, এটা একটা অণুজীব ভাইরাস, আর ব্যাকটেরিয়া একটা অণুজীব, কিন্তু আরেক ধরনের অণুজীব, একে মারার জন্য অ্যান্টিবায়োটিক লাগে। এখন এখন আপনি যদি ভাইরাসকে প্রতিরোধ করার জন্য আমরা ভ্যাকসিন দিতে বলি, তো মানুষের যেমন ভ্যাকসিন দেয়, মুরগিকেও ভ্যাকসিন দিতে হয়, কিন্তু ব্যাকটেরিয়াকে প্রতিহত যদি ব্যাকটেরিয়া চলে আসে, ওকে মারার জন্য আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। এখন যদি আমার ব্যাকটেরিয়াই না আসতে পারে, কিছু ব্যাকটেরিয়া তো আসতেই পারে, আপনার আমার যেমন বডির ইমিউনিটি আছে কিছু অর্গানিজমকে কিল করার, মুরগির বডির ভিতরেও সেই মেকানিজম আছে, সেই অর্গানিজমকে কিল করতে পারে। কিন্তু কখন কিল করতে পারে না? যখন এত বেশি ব্যাকটেরিয়াল লোড হয়, সে আর কুলায় উঠতে পারে না, তখন সে অসুস্থ হয়, মারা যায়। কিন্তু আমার এখানে হয়তোবা অর্গানিজম আসবে, কিন্তু যেহেতু আমি বিভিন্ন জায়গায় স্টেপে স্টেপে প্রোটেকশন নিচ্ছি, এই যে জুতো আলাদা ব্যবহার, চারিদিকে ফেন্সিং, খাদ্যপাত্র পানিপাত্র পরিষ্কার, ঠিকভাবে ম্যানেজমেন্ট, তাহলে আমি প্রোটেকশন দিচ্ছি না। যদি কিছু অর্গানিজম যেও থাকে, সেটা বডি নিজেকে এক্সপেল করে। তারপরে আমরা অন্য অন্য নন অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট, যেমন আমরা এটা এটা একটু বেশি টেকনিক্যাল হয়ে যায়, খামারে বুঝতে পারে হয়তোবা, যে অ্যাসিডিফায়ার, হ্যাঁ, যেমন প্রোবায়োটিক প্রিবায়োটিক। আমরা দই খাই না, জি জি দই খাই কেন? আমাদের গাট হেলথ ভালো রাখার জন্য, শরীরের ইমিউনিটি ভালো রাখার জন্য। মুরগিকে এরকম দইয়ের মতো কিছু জিনিস, এগুলো আমরা প্রমোট করি। আমরা বলি আপনি খাদ্যপাত্র পানিপাত্র সবকিছু এমন ভাবে ডিসইনফেক্টেন্ট করেন, জীবাণুনাশক আছে বিভিন্ন, তো তাহলে তো আপনার জীবাণুর লোডটা কমে যাবে। আমরা হুম। এই জায়গাটাই গুরুত্ব দিচ্ছি। এখন খামারে যদি ওগুলো ব্যবহার করতে চায়, ডেফিনেটলি করতে পারে। আমরা আবার একটা বলি, আমরা বলতেছি মডেল পোল্ট্রি ভিলেজ, এটা একটা অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার প্রোডাকশন মডেল। এর মানে এই না যে এখানে টোটালি অ্যান্টিবায়োটিক রেসিডিউ ফ্রি। হুম কেন? এখন অ্যান্টিবায়োটিক রেসিডিউ তো একটা মাত্রা আছে, যে এই মাত্রা পর্যন্ত অ্যাকসেপ্টেবল, এই মাত্রার পরে অ্যাকসেপ্ট করা যাবে না। এখন পরিবেশ থেকেও অ্যান্টিবায়োটিক রেসিডিউ আসতে পারে, পারে না? পারে। যেমন যে খাবারটা তৈরি হয়েছে, সেখানে ভুট্টা অনেক 60% ভুট্টা লাগে, ভুট্টা যেখানে উৎপাদন হয়েছে সেখান থেকেও এনভায়রনমেন্টাল রেসিডিউ আসতে পারে। কিন্তু আমরা যদি পালনকালীন অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা বন্ধ করতে পারি, তাহলে রেসিডিউ কি কমে যাওয়ার সম্ভাবনা আরো বেশি না? সেকেন্ড থিং হলো যে আপনি যে অ্যান্টিবায়োটিক রেসিডিউটা বন্ধ করে দিলেন, মানে আমরা আসার চান্সটা কমাই দিলেন, তাতে করে আপনার কিন্তু লাভবান হওয়ার চান্সটাও বাড়তেছে, জনস্বাস্থ্যটাও আপনার নিশ্চিত হচ্ছে। আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছিলাম, জি, জি। যদি একটু আপনি জেনে খুশি হবেন, আমাদের এই উদ্যোগটা, যে আমরা যেটা আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগার বরিশাল থেকে উদ্যোগটা নিয়েছি, মডেল পোল্ট্রি ভিলেজ, এটা ইতিমধ্যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে অ্যাকনোলেজ করেছেন। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্যার, জি উনি একটা প্রোগ্রামে স্পষ্ট করে বলেছেন যে যদি আমরা একটা সমন্বিত চেইনের মাধ্যমে ভেটেরিনারি চিকিৎসক, মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং খামারিদের একসাথে নিয়ে কাজ করতে পারি, তাহলে বরিশালের মতো সাফল্য দেশের অন্যান্য অঞ্চলেও অর্জন সম্ভব হবে। তিনি খাদ্য নিরাপত্তা ও নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদনের সরকারের পাশাপাশি সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান। এটা আমাদের জন্য ইন্সপিরেশনাল হ্যাঁ মেসেজ। অবশ্যই ইন্সপিরেশনাল এবং আরেকটা বিষয়, যে আপনি জেনে খুশি হবেন, আমাদের এই মডেলটা উপস্থাপনা করার দায়িত্ব, আমরা তো আসলে এখানে প্রান্তিক পর্যায়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মী হিসেবে কাজ করতেছি, কিন্তু সারা দেশব্যাপী এটা কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, ইতিমধ্যে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিকল্পনায় আছে। ইতিমধ্যে আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক স্যার, উনি এটাকে অ্যাকনোলেজ করেছেন। আমাদের পরিচালক প্রশাসন প্রাণী সম্পদ অধিদপ্তর স্যার, উনি অ্যাকনোলেজ করেছেন, এবং এটা তাদের পরিকল্পনা রয়েছে। নিশ্চয়ই একটা সারা দেশব্যাপী মানে একটা প্রোগ্রাম হাতে নিতে নিশ্চয়ই একটা সময় বা একটা বাজেটের পরিকল্পনার ইস্যু অংশ, থাকে। কিন্তু ওনারা এটা খুবই মানে মানে ওনাদের ভিতরে সেই পরিকল্পনা স্পষ্টভাবে আমি জেনেছি যে ওনারা এই উদ্যোগ গ্রহণ করবেন, এবং আমরা আশা করি প্রাণী সম্পদ অধিদপ্তরের লিডিং এ এই কার্যক্রম অতি শীঘ্রই সমগ্র জেলায় শুরু হবে। এটা আমাদের
আশা এবং বিশ্বাস। এখানে দেখেন মানে আমি রিকোয়েস্ট করব। আমি শুধু আপনার মাধ্যমে দর্শকদের রিকোয়েস্ট করব। হুম একটা গল্প তো স্টুডিওতে বসেও বানানো যায়। হুম হ্যাঁ? আরেকটা হলো রিয়াল লাইফ থেকেও নেওয়া যায়। ২ টা ভিন্ন হ্যাঁ। বিষয়। আমি রিকোয়েস্ট করব যে আমার এই মডেল পোল্ট্রি ভিলেজ হলো কর্ণকাঠি, বরিশাল ইউনিভার্সিটির পাশে। আচ্ছা দর্শকরা বা আপনারা ভিজিট করতে পারেন। খামারিদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলবেন। আসলে তাদের মোটিভেশনের জায়গাটা কোথায় পরিবর্তন হুম আসছে। যখন যুগান্তরের পত্রিকায় সাংবাদিক মনিকা এটা নিউজ করার জন্য এটা ভিজিট করেন, উনি শুরুটাই এভাবে করেন যে, "আমি খামারে প্রবেশের পূর্বেই আমাকে সাবান পানি দেওয়া হইল, সঠিকভাবে হাত পা পরিষ্কার করানোর জন্য বলা হইল এবং আলাদা জুতো দেওয়া হইল। এরপর আমি খামারে প্রবেশ করতে পারলাম। মনে হইল এটা যেন হসপিটালের আইসিইউ।" এটা এটা কিন্তু তার নিজের লেখা। এটা আমার সাথে শেয়ারও করে নাই। আমি যখন পাবলিশড হইছে তারপরে আপনি এটা স্পষ্ট না, এজন্য পড়তে পারতেছেন না। সো এই জায়গাটা আপনি যদি যান, আপনি ঢুকতে পারবেন না সহজে। ইভেন আমি তার খামারে কখনো ঢুকতে পারি নাই। আমি। মানে মোটিভেশনের জায়গাটা আমরা অনেক সময় বলি না যে খামারিদের একতরফা দোষ দিয়ে দিই। আমাদের হ্যাঁ। আসলে কখনোই একতরফা দোষ কাউকেই দেওয়া উচিত না। আমরা অনেক সময় সরকারকে একতরফা দোষ দিয়ে দিই যে সরকার এটা করে না। এরকম না বিষয়টা। বিষয়টা হলো যে এটা নিয়ে আমাদের অনেক কাজ করা বাকি আছে। সব বিষয় নিয়ে অনেক কাজ করা বাকি আছে। আমরা যখন কাজ করতে থাকবো না, খামারিদের যে দেখেন এই খামারি এত মোটিভেটেড সে একজন ১০ জনকে শিখাইছে। আমি কি নিজে শিখিয়ে দিয়ে আসছি? আমি কি কিভাবে খাদ্য-পাদ্য পরিষ্কার করবে মানে একা শিখিয়ে দিয়ে আসছি? আমি তো ট্রেনিং দিয়ে আসছি। কিন্তু খামারি শিখাচ্ছে। সাস্টেইনেবল এর জায়গাটা দেখেন। আমাদের মতো গরিব দেশ, এটা মানতে হবে। জি। এখন এটা সাস্টেইনেবল করতে হলে আমরা যদি খামারিদেরকে মোটিভেট করতে পারি, তাহলে কিন্তু এটা আস্তে, আস্তে এগোবে। আমরা ওনাদেরকে মোটিভেট করি কিভাবে দেখেন। বলি, "ভাই, আপনি তো মুরগি পালেন। মুরগিই পালেন। আপনার দরকার লাভ। লাভই করেন। শুধু মাথায় একটা নিয়ত করেন। কি নিয়ত? হুম যে আমি সবথেকে ভালো প্রোডাক্টটা আমি মানুষের কাছে দিতে চাই।" এই জিনিসটা নিয়ত করার কারণে আপনার মুরগি পালা হবে ইবাদত। আপনি মুরগির খাদ্য-পাত্র পানিশের পরিবেশ আপনি বলতে পারেন যে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারিনি। সবসময় যে তাহাজ্জুদের নামাজ পড়াটাই যে সওয়াবের কাজ, এটা না। বরঞ্চ এটাও নিয়তের কারণে আপনার সওয়াব হবে। তখন আসলে বিষয়গুলা কি? মানে এটা শুধু আমার ধর্মে না, অন্য ধর্মের মানুষও তার মতো করে চিন্তা করতে পারে। হুম এটা শুধুমাত্র যে আমার বিশ্বাস মতো আমি বলছি। কিন্তু অন্য ধর্মের বিশ্বাসও তো তাদের রেসপেক্ট আছে। সো জায়গাগুলা কিন্তু সম্ভব, সহজ। কিন্তু জায়গার হলো কমিউনিটি থিংকিং। আমরা অনেক সময় কমিউনিটি পিপলকে ইগনোর করি। কমিউনিটি পিপলকে ইগনোর করে আপনি কোন কাজে সাকসেস হতে পারবেন না। আপনাকে কমিউনিটি পিপলকে নিয়ে কাজ করতে হবে। দে আর দ্য স্ট্রেংথ। একটা ছোট এক্সাম্পল বলি। কেন কমিউনিটি পিপল আমাদের স্ট্রেংথ? নেপাল, ভারতে এরকম অনেক আমি আর্টিকেল পড়ছি যে বাংলাদেশেও থাকতে পারে। যারা ডাক্তারের কথা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে ওঝা। তারা বিশ্বাস করবে একেবারেই মানে কুসংস্কারে আচ্ছন্ন কোনো ফকিরের কথা। এটা আমাদের বাংলাদেশেও আছে। হুম সো তাদের এই জায়গাটা কি বিশ্বাসটা কেন আসলো? এখন আপনি ডক্টর, আপনি সব জানেন, তাদেরকে বুঝাইলেন। কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না। কারণ তার যে ওস্তাদ সে তাকে বুঝাইছে। সো কমিউনিটি যে পিপল, কমিউনিটি বিহেভিয়ার এটা চেঞ্জ করা পৃথিবীর সবথেকে কঠিন কাজের একটা। কিন্তু আপনি যদি একবার চেঞ্জ করতে পারেন, ইট কুড বি মানে ইনিশিয়েটিভ পয়েন্ট। আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে চাকরি করি। আজকে বরিশালে চাকরি করছি। সরকার যদি চায় আজকে আমাকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু মডেল পোল্ট্রি বিজনেস কি থেমে থাকবে? নো। কারণ কাজটা তো আমি করতেছি না। কাজ করতেছে কমিউনিটি পিপল। সো আমি বরিশাল থেকে ঢাকা চলে যাই, আমি বরিশাল থেকে অন্য জায়গায় চলে যাই। কিন্তু কাজটা করবে কে? কমিউনিটি। আমাদের মতো গরিব দেশের অনেক বাজেটারি কনস্ট্রেইন আছে। যে ভাই রাস্তার ভিতরে একটা কুকুর অসুস্থ অবস্থায় পড়ে দেখার পরে আমি হন্যে হয়ে ডাক্তার খুঁজছি। কিন্তু আমি কোন ধরনের ১ম এ সুরাহা করতে পারি নাই। কিন্তু এটা সেবা দেওয়ার জন্য আমার মানসিকতা আছে। এবার রিয়েলিটিটা আপনাকে বলি। একটা উপজেলায় একজন ভেটেরিনারি সার্জন সরকারিভাবে। বরিশাল সদরে মোট ১০ টা ইউনিয়ন। একটা উপজেলা হসপিটালের ডাক্তার কতজন? একজন ১ জন। এই একজনের দায়িত্ব কোথায়? রাস্তার কুকুর তার দায়িত্বে, চিকিৎসার দায়িত্ব তার। মুরগির খামারের দায়িত্ব তার। গরুর খামারের দায়িত্ব তার। ছাগলও আছে ছাগলের খামারের দায়িত্ব তার। ভেড়ার খামারের দায়িত্ব তার। তারপর গরুর ভিতরে ডেইরি আছে। আবার বিফ ফ্যাটেনিং আছে, এটাও দায়িত্ব তার। তারপর সরকারি কর্মচারী হিসাবে সরকার প্রদত্ত সকল দায়িত্ব পালন করা তার জন্য জরুরি। সেটা যদি কোনো
কোনো ধরনের Workshop থাকে, meeting থাকে, মিটিং, এটা তো activity স্বাভাবিক থাকে থাকবে। বিভিন্ন। এগুলো তাকে অ্যাটেন্ড করতে হবে। হুম। এখন বলেন, আপনি যদি একটা ইউনিয়নে একজন ডক্টর যায়, একটা ইউনিয়ন, আপনি চরকাওয়া ইউনিয়নে গেলেন বা চন্দ্রমোহন গেলেন, আমি ডক্টর, আমি চন্দ্রমোহন গেলাম চিকিৎসা সেবা দিতে। গরু তো আর এত বড় গরু সবসময় কি ফিজিবল? যাইতে তো হয় নাকি? যদি জানো তারপরে ফিরে আসেন ২-৩ ঘন্টা সময় লাগবে না? এখন যদি আপনি ১০টা ইউনিয়নে একবার করে যান, আপনি ৮ ঘন্টা এটা কভার করতে পারবেন? আল্টিমেটলি আপনি যখন চন্দ্রমোহনে যাচ্ছেন, চরমোনাই লোক আপনাকে খুঁজে পাচ্ছেন। সে হতাশ। বলবে কি জানেন? সরকারি অফিসে কোনো সেবাই পায় না, ডাক্তারই থাকে না। কিন্তু আপনি এটা জানেন না, সরকারি ওই কর্মচারী হয়তোবা আপনাকে এই মুহূর্তে সেবা দিতে পারতেছে না। কিন্তু সে সেবা দেওয়ার জন্য আরেক জায়গায় গেছে। শুনলাম ভাইয়ার কথাগুলো আসলে সময় থাকলে আসলে আরো অনেকক্ষণ শোনা যেত কথাগুলো। খুব সুন্দর সুন্দর কথা বলতেছিলেন আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ভাইয়া ঠিকই বলেছেন, একটা দেশের সরকারের পাশাপাশি জনগণেরও দায়িত্ব থাকে যে যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করার। আমরা যদি সবাই সবার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি এবং পালন করি, সেক্ষেত্রে একটা দেশ সমৃদ্ধ হয়। সেক্ষেত্রে একটা দেশের অনেক উন্নতি হয়, উন্নয়ন হয়। এটাই হচ্ছে সবার কাছে এক্সপেকটেশন থাকে। আর ভাইয়া যে উদ্যোগটা নিয়েছেন, এটা অনেক বড় একটা উদ্যোগ, মহৎ উদ্যোগ, এবং আশা করব এই, যদিও অনেক ম্যামথ টাস্ক একটা, এটা অনেক ভাস্ট একটা প্রজেক্ট। গভর্নমেন্টের পাশাপাশি জনগণের বা খামারিদেরও দায়িত্ব থাকবে, সবারই দায়িত্ব থাকে যে সবাই সবার জায়গা থেকে এই যে এটা তো নিরাপদ খাদ্যের একটা অংশ আর কি। হ্যাঁ, যে এটা মুরগির ক্ষেত্রে যেমন মানুষের জীবনের ক্ষেত্রেও সেরকম। তো এটা আমি আশা করব খুব দ্রুত এটা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ুক। অনেক ভাস্ট একটা টাস্ক, কিন্তু তারপরে এটা আশা করব খুব দ্রুত এটা যেন ছড়িয়ে পড়ে, এবং আশা করব যে এই ব্যাপারে গভর্নমেন্টেরও অনেক ইয়ে থাকবে, খামারিদের শিক্ষিত ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে। এটা ভাইয়া ভালো জানেন কি হবে, কি হচ্ছে, কি প্ল্যান আছে। লাস্ট একটা কথা বলতে চাই যে ভাইয়া আপনার হচ্ছে এই প্ল্যানের এই যে কাজটা করলেন, এরপরে আর ভবিষ্যতে আপনার আর কি ধরনের ভাবনা আছে, চিন্তা ভাবনা আছে, বা কি প্ল্যান আছে? যদি কোনো কিছু থাকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। মানে ফিউচার প্ল্যান বলার আগে আমি আরেকটা কথা এড করতে চাই। একদিন আমাদের মডেল পোল্ট্রি ভিলেজের একজন খামারি ফেসবুকের স্ট্যাটাস দেয়। সে লেখে যে আমরা খামারিরা বিপদে আছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকজন কি করে? সচরাচর যেরকম স্ট্যাটাস আমরা দেখি। জি। তো তাকে আমি তখন তো কিছু জিজ্ঞেস করিনি, যখন সাক্ষাতে তাকে জিজ্ঞেস করছি, "ভাই, আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আমি কি আপনার সাথে কাজ করি কিনা? আমি কি আপনার গ্রামে কতবার আসছি? আপনার বাড়িতে কতবার মানে খাওয়া-দাওয়া করছি? আপনার সাথে আমার সম্পর্ক ২ বছর। আমাকে আসতে দেখছেন কিনা?" তখন তো স্বাভাবিকভাবে লজ্জিত। সববারের মতো সে আবার বলে যে, "স্যার, আপনি না থাকলে তো আমরা এতদূর সাহসও করতে পারতাম না।" এই কথাটা বলছে। আমি বললাম, "আমি কে? আমি ইব্রাহিম খলিল নয়। আমি হলাম প্রাণী সম্পদ অধিদপ্তর।" Right. হ্যাঁ। অন্য খামারিরা অভিযোগ করতেই পারে যেখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের সেবা পৌঁছে নাই, কিন্তু মডেল পোল্ট্রি ভিলেজের খামারিরা একথা বলার সুযোগ নাই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকজন কিছুই করে না। আমি হলাম যে আমি আসা মানে হলো আমাদের আঞ্চলিক প্রাণী অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার করা। উনি করা মানে হলো লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক স্যার করা। উনি করা মানে হইল মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর করা। উনি করা মানে হইল সচিব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় স্যার করা। উনি করা মানে হইল মন্ত্রী বা প্রতিমন্ত্রী স্যার করা। আর তারা করা মানে হইল অনারেবল প্রাইম মিনিস্টার করা। সো হ্যালো বরিশালের দর্শকরা, ভাইয়ার কথা, অনেক কথা বললেন, শুনলাম। সময় থাকলে আরো কথা শুনতে পারতাম, তার কাছ থেকে আরো অনেক জ্ঞান নিতে পারতাম। ভাইয়া অনেক কিছু শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ। ভাইয়ার কথার সাথে সাথে আমরাও বলতে চাই নিরাপদ খাদ্য, আমি আরেকটু অ্যাড করব, নিরাপদ প্রাণী এবং নিরাপদ খাদ্য দুটাই নিরাপদ থাকুক, এবং নিরাপদ মানুষ। সেক্ষেত্রে শুধু সরকারের দায়িত্ব না, সবারই দায়িত্ব। খামারিদের যেমন দায়িত্ব, জনগণের দায়িত্ব, সবারই দায়িত্ব। লিমিটেশন তো আছে, থাকবে, এর মধ্যে দিয়েই ইমপ্রুভমেন্ট করতে হবে। খামারিদের ট্রেনিং ডেভেলপমেন্ট দিতে হবে, অনেক বড় কাজ। আশা করব সরকার এই বিষয়ে আরও সচেষ্ট হবে, এবং এই যে টাস্কগুলো আছে, এই যে প্ল্যানিংগুলো আছে, এই যে কাজগুলো আছে, এগুলো আরও সুন্দরভাবে করবে, যাতে করে মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত হয়।
এই বলে আজকে প্রোগ্রামটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, আর ভাইয়া আপনাকেও এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে